নমস্কার। আমরা আবার ফিরে এলাম আমাদের অন্য আঙিনার গল্প নিয়ে। আমাদের নাগরিক জীবনবৃত্তের বাইরে যে বিপুল প্রত্যন্ত জীবন, সেখানকার মহিলারা যারা দীর্ঘদিন ধরে তাদের নিজের অধিকার প্রাপ্তির জন্য লড়াই করছেন, সমাজের বিভিন্ন স্তরে তাদের লড়াইকে পৌঁছে দিচ্ছেন, তাদের গল্প, তাদের জীবন, তাদের অভিজ্ঞতা এবং প্রতিকূলতা সবটুকুই আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। আজকে আমাদের সাথে আছেন এমন একজন মানুষ, তিনি নদিয়া জেলার বাসিন্দা, শ্রীমতী রমা দেবনাথ। তিনি দীর্ঘদিন ধরে যৌনকর্মীদের অধিকার প্রাপ্তির লড়াই করছেন। আজ আমাদের সাথে রমাদিকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। নমস্কার রমাদি। নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। সবার আশীর্বাদে মোটামুটি সংগ্রাম করে চলছি। আপনি সুদূর নদিয়া জেলার বাসিন্দা। আমার খুব জানতে ইচ্ছে করছে প্রথমেই যে আপনার ছোটবেলার কথা, আপনি কি করে বেড়ে উঠলেন, কিভাবে কোন পরিবেশে বড় হলেন, আপনার মা বাবা পরিবার সবার কথা। নমস্কার। আমি যেহেতু সেক্স সরকার সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি থেকে আমি এসেছি, আমার ছোটোবেলার লাইফ খুব ভালো নয়, খুব খারাপও নয়। তো সেই জায়গা থেকে বলতে গেলে একদম ছোট্ট অবস্থায় আমার বাবা মারা যায়। আমরা 3 ভাই বোন, আমার দিদি, আমার পরে একটা ভাই। তো বাবা মারা যাওয়ার পরে যেহেতু আর কেউ থাকে না, মা তখন সবজির বিজনেস করে, মানে বাজারে বিক্রি করে আমাদেরকে পালন করার চেষ্টা করছিল। এই অবস্থায় আমার ভাই মার দুধ না পেয়ে মারা যায় ছোট্ট অবস্থাতে। আমি তখন খুবই ছোট, তো বুঝার মতন বয়স হয়নি। আমার দিদি আমাকে সারাদিন কন্ট্রোল করতো, দেখভাল করতো, আর পাড়া প্রতিবেশীরা এদের দেখতো একটু। তো এরকম অবস্থাতে মা দীর্ঘদিন কষ্ট করতে করতে একটা সময় আমাদের দিকে তাকিয়ে, কখনো কেউ একটা অফার ওনাকে করে সংসার জীবন বেছে নেওয়ার জন্য, মা ঠিক আমাদের দিকে তাকিয়ে সেইটাকে মেনে নেয় যে ঠিক আছে, আমি রাজি। তো সেটাতে রাজি হওয়ার পরে দেখা গেল যে দুটো সন্তানকে মেনে নিয়ে যে করবে, যে সত্য ছিল, যখনই সেই সংসার যুক্ত হয়ে গেল, সেটা পুরোটাই ডিনাই করতে শুরু করলো। তখন আমি আমার দিদিকে তখন কোনো একটা বাসা বাড়িতে রাখার দায়িত্ব দিয়েছিল মা। আমাকে আমার মামা আমার দিদিমার কাছে তখন রাখে। তো যখন আমার দিদিমা নিয়ে আসতো, তখন উনি অ্যাভয়েড করতে শুরু করলেন। তাতে মার সঙ্গে অশান্তি শুরু হয়, মা কান্নাকাটি শুরু করে, মা আবার আমার দিদিমা ফেরত নিয়ে যায়। মানে আমার ছোট্টবেলাটা ঠিক একদম, মানে যে সময় আমার একদম শিশুকাল, সেই সময়টা ওইভাবে বেশ কিছুদিন কাটার পরে যেটা হলো, মানে মা একটা সময় বলল যে আমি যদি সন্তানের সুখের জন্য একটা চিন্তাভাবনা করেছিলাম, সেইটাই যদি না হয়, তাহলে আমার কি দরকার আছে সংসার জীবনে ফিরে আসা? তাহলে আমিও আবার আমার পরবর্তী জীবনে ফিরে যাব। তখন সে বাধ্য হয়ে বলল ঠিক আছে, একজন থাকতে পারবে, দুজন নয়। যেহেতু আমি খুব ছোট্ট, তখন মা আমার কাছে আমাকে রাখতে সুযোগ পায়। তো সেখান থেকে আমার চলাচল, বেড়ে ওঠা খুব স্বাভাবিক, খুব বেশি নয়, ভালো মন্দর মধ্যে দিয়েই চলছে। যেতে যেতে আমার বয়স মোটামুটি যখন 12-13 বছর হয়, তখন একটু বড় হয়, স্কুলে যাওয়া আসা পড়ছি, কিন্তু নিজের সন্তানের যে একটা আদর আহ্লাদ, সেটা থেকে বঞ্চিত ছিলাম আগাগোড়াই। তারপরে দেখা গেল যে একটা সময় আমার যখন 14-15 বছর বয়স, উনি স্ট্রোক হয়ে মারা যায়। আপনার বাবা? হ্যাঁ। মা তখন পুরোই একা, আমাদের নিয়ে কি করবে দিশা পায় না, মাও তখন কোনো কর্মসঙ্গী নয়। তো সেখান থেকেই একটা সময় পাড়া প্রতিবেশীরা জিজ্ঞেস করে বিয়ে দেয়। আমার যখন বিয়ে হচ্ছে তখন বয়স কমই, 16 বছর 17 বছর মতন বয়স। তো তারপর থেকে আমার জীবনের যুদ্ধ আরও শুরু হয়। আমার বয়সটা কম, অথচ আমি যে সংসারে গেছিলাম সেই সংসারে এখনও আছি। বড় ফ্যামিলি, যৌথ ফ্যামিলির মধ্যে আমি সেখানে গিয়ে সংসার করতে শুরু করতে করতে আমার 3টে বাচ্চা যখন হয়, আর্থিক অবস্থা আমার হাজব্যান্ডের এত কম ছিল, তখন এইটাকে চালিয়ে যাওয়া, সংসার জীবন, বাচ্চা মানুষ করা, চালিয়ে যাওয়াটা একটু অসম্ভব হচ্ছিল। খুব কষ্টের মধ্যে তখন মনে হয় আমার শিশুকালের যে কষ্টটা, সেটাই বুঝি আমার সন্তানরা পাচ্ছে। ওটা যখন মনে হয়, তখন মনে হলো যে না, আমাকেও তো কিছু একটা কর্মর কথা ভাবতে হয়। তো যেহেতু আমরা খুব গ্রামের মানুষ, গ্রামের মহিলাদের কিন্তু বাইরে বেরিয়ে আসলে অনেক কিছু বাধা দিন্দা আসে, এবং চেনা রাস্তাঘাট, চেনা পরিচয়, সেটারও একটা ব্যাপার। বিশেষ করে মহিলা হিসাবে বাইরে বেরিয়ে নিজস্ব স্বাধীনতা বজায় রাখা, সেটার একটা দুষ্কর ব্যাপার। তো যেহেতু আমার মা ছিল, মা আমাদের
ট্রিআই প্রজেক্টের কাজ করতেন আমাদের বথেলে সোনাগাছিতে। তো মা আমাকে দেখভাল করতো, টাকা পয়সা আর্থিক সহযোগিতা যতটা পারতো মা আমাকে দেখতো। একটা সময় মনে হয়েছিল যে সত্যি আমার চাহিদা এত বাড়ছে, ছেলে মেয়ে বড় হচ্ছে, মা সামান্য ব্যাপার থেকে কি করে সম্ভব, আমাকেও যদি কিছু করার সুযোগ আমি পাই তাহলে আমার সংসারটা আমি স্বাভাবিকভাবে চালাতে পারবো এবং একটা সময় আমার মাকেও হয়তো আমি দেখতে পারবো, যেহেতু আমার মার আর কেউ নেই। তো সেইটাকে মনে করে আমি ডাইরেক্ট আমার মাকে বললাম, মা আমি তো কিছু কর্ম করতে চাই, তোমাদের ওখানে একটা দেখো না। মা তখন আমাদের স্যার ছিলেন ডক্টর সরজিৎ জানা, ওনার সঙ্গে কথা বলে। তখন উনি বলেন ঠিক আছে, যদি নিজের কথাবার্তা বলার জায়গা থেকে যদি সে আসতে পারে দেখুন। তা কথাবার্তা একদিন এসে বলার পরে উনি সংগঠনের কাজের কথা বলেছিলেন। আমি তখন সেই থেকে আমি একদম ডাইরেক্ট সংগঠনের কাজের সঙ্গেই যুক্ত 2001 সাল থেকে। তখন থেকে শুরু হয় যে আমার আরও মানে যুদ্ধর একটা ব্যাপার, একদিকে সংসার, একদিকে সংগঠনের কাজ, এই এতটা রাস্তা যাওয়া আসা, জার্নি, এটাকে মিলিয়ে ছেলে মেয়ে মানুষ করা, তাদের ভালো মন্দ সবটাই দেখভালের দায়িত্ব এসে যায়। তো জিপো করছি, সেই থেকে এখনও পর্যন্ত চলছে লড়াই। আমি একটা জিনিস দেখেছি যে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে অনেক বাধা আসে, সেই বাধাটাকে এড়িয়ে যদি মনে হয় নিজের ক্ষমতা দেখানো যায় তাহলে সেখানেই হয়তো মহিলার অধিকার। এটাতে যখন আমি কাজে যুক্ত হই, আমার গ্রাম থেকে যারা দেখেছে অনেক রকম বাধা সৃষ্টি, বিশেষ করে সোনাগাছির নামটা শুনলে সবাই আমি এই জায়গায় আসতাম, আমি এখনই আসতাম, যেটা আপনি বললেন যে 2001 সাল থেকে আপনি দুর্বার সংগঠনের সঙ্গে যুক্ত। এবার 2001 মানে আজ থেকে প্রায় 25 বছর আগে, 25 বছর হলো আপনার কর্মজীবন। 25 বছর আগে যখন আপনি একেবারে প্রথম সেই দিনগুলো যখন দুর্বারে গিয়ে আপনি কাজ করছেন, সেটা একেবারে অন্যরকম একটা পৃথিবী, অন্যরকম একটা পরিবেশ, একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আপনি যখন কাজ করছেন, এবং যেটা আপনি এক্ষুনি বলছিলেন যে সোনাগাছি বা যে কোনো নিষিদ্ধ এলাকা, সেটা সম্বন্ধে বাইরের যে নাগরিক জীবন, তাদের অনেক রকম ধারণা থাকে, তাদের অনেক রকম ভাবনা থাকে, যেগুলো হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যে বা ভ্রান্ত। এবার এটাই আমি জানতে চাইছিলাম যে আপনি যখন দুর্বারে প্রথম দিকে গিয়ে কাজ করতেন, সোনাগাছির মানুষদের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত হলেন, তাদের সঙ্গে দেখাশোনা হলো, কথাবার্তা হলো, সে সময় আপনার গ্রামে বা আপনার পরিচিত বা আত্মীয় স্বজন তাদের কি ধারণা হয়েছিল বা তারা কিভাবে দেখেছিল ব্যাপার? প্রথম কথা, যখন আসলে সাংগঠনিক কাজ করতে গিয়ে ওখানে অনেক রকম সমস্যা ফেস করতে হয়েছে। সেই ফেস করাটা কখনো কখনো প্রতিবাদ করতে গিয়ে মিডিয়া ফোকাস করতে হয়েছে, সেখানে কথা বলতে হয়েছে। এবং সোনাগাছি নাম যখনই উচ্চারণ করছে, আমার গ্রাম এবং আমার প্রতিবেশীরা যখন দেখেছে, তখন সোনাগাছিতে আমি কাজ করি, আমার ফ্যামিলিকে বলেছে কোথায় যায়, কি কাজ করে দেখ গিয়ে, এই একটা ব্যাপার। কিন্তু আমি যে সোনাগাছিতে কাজ করতে এসেছিলাম, আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছি, আমার হাজব্যান্ড জানতো। তো একমাত্র ঘরের মধ্যে একজন মানুষই জানতো বলে সে যখন শুনতে পেয়েছে তাকে সে বোঝাতে পেরেছে। আর এইটা আমি কখনো লুকাইনি যে আমি ওখানে কাজ করি। তবে সোনাগাছি নাম শুনলে সবারই একটু চোখটা কপালে উঠে যায় বটে, কিন্তু মনে হয় যে আমি কেন লুকাবো, কেন, আমি তো অন্যায় কিছু করছি না। তো সেই জায়গাতে লোকানোর আমার কোনো জায়গা নেই। যদি কারোর প্রশ্ন থাকে আমার সামনে আসুক, আমি সেটা ফেস করবো। এবং সেটা আমার হাজব্যান্ডও বলেছে যে না, এটা ওখানে যায় সেটা আমি জানি, কাজ করে কি করে না করে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব আমার মধ্যে নেই। এবং আমার হাজব্যান্ড নিজেও এসে অফিসে দেখেও গেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে আমার আর একটু সাহস, এই সাপোর্টটা আমার ফ্যামিলি থেকে পেয়েছি। অনেক সময় আমার শ্বশুরের সঙ্গেও কেউ বলেছে, আমার শ্বশুরমশাইও তেমন সাপোর্ট করেছে যে আমি জানি। এবং আমার অফিসের লোকজন বাড়িতে গেছে, কি কাজ করি না করি সেটা আলোচনা উনি বুঝেছে। তো সেই জায়গা থেকে আমার ফ্যামিলির দিক থেকে কোনো বাধা ছিল না। ছেলে মেয়েও যখন বুঝতে শুরু করলো, ছেলে মেয়েও জানলো যে মা এরম একটা জায়গায় কাজ করে। কিন্তু যেহেতু সামাজিক ব্যবস্থা এখনও সেরকম নয়, সবাই হয়তো খুব ভালো চোখে নেয়নি, আবার ডাইরেক্ট সামনে এসে সেভাবে ফেসও করেনি। আমার প্রয়োজনও হয়নি যে আমি তাদেরকে গিয়ে ভেট করে বোঝাবো, ওটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। যখন আসবে আমারটা আমি প্রতিবাদ করব, এইটুকু আমার সাহস আমি অর্জন করতে পেরেছি এই সংগঠন থেকে এবং আমার ঘর ফ্যামিলির থেকে সাপোর্টটা পেয়ে। প্রধানত আপনার স্বামী আপনার একটা বড় সাহায্য, একদম বড় সাপোর্ট, সেটা আপনার সাহসের একটা বড় একটা একদম মানে সাহস জুগিয়েছিল। আচ্ছা, আপনি যখন প্রথম দুর্বারে কাজ করতে গেলেন তখন আপনার উপলব্ধি কী ছিল, আপনার নিজস্ব উপলব্ধি?
একদম উপলব্ধি বলতে গেলে আসলে প্রথমেই তো আমাকে ফিল্ডের মধ্যে নামিয়ে দেওয়া, তো সেখানে ওদের সঙ্গে আমার একটু দূরত্ব থাকলেও একটু ভয় ভয় ব্যাপার ছিল। আমি যতই চেষ্টা করেছি তাদের কাছে এগিয়ে বোঝানো, একটু আমাকে দূরে দূরে রেখে, হট করে দেখছে তো সেই জায়গা থেকে একটু দূরে দূরে রাখার চেষ্টা করেছে। কিন্তু যখন তাদের কোনো সমস্যা আমি ডাইরেক্ট নিজেকে কাঁধে নিয়ে ফেস করছি, তখন কিন্তু আস্তে আস্তে বুঝতে চেষ্টা করলো যে তার পেছনে আবার একটা যেহেতু সংগঠনটা জড়িয়ে আছে, ঠিক। আমি তো ব্যক্তি নই, আমার পেছনে সংগঠন, একদম। যেহেতু সংগঠনের জোরে যেহেতু আমি যাচ্ছি, সেখানে কিন্তু তারা খুব একটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিংবা মেনে নেয়নি, বুঝতে পেরেছে যে আমাদের জন্যই কিন্তু উনি বলছেন। সেই জায়গা থেকে সাপোর্টটা তখনও পেয়েছি আর এখন তো পাচ্ছি। সেই থেকে আপনার কর্মজীবন শুরু, আস্তে আস্তে 25 বছর কাটলো। এবার আপনি একেবারে সেই এলাকায় ঢুকে কাজ করেছেন, সেই মানুষগুলো, সেই মেয়েদের সঙ্গে, মহিলাদের সঙ্গে কাজ করেছেন। আমরা সোনাগাছি বলতে যা বুঝি, বা যৌন যেটাকে বলে যৌনপল্লী বা নিষিদ্ধ এলাকা বা রেড লাইট এরিয়া, সেটা আমরা মূলত সিনেমায় দেখি, ওয়েব সিরিজে দেখি, কিংবা পাশ দিয়ে বেরিয়ে যাই। আমরা তো ভেতরে ঢুকে খুব একটা দেখি না, যতটা আপনারা চেনেন, আপনারা কর্মী হিসাবে যতটা চেনেন সেটা আমরা চিনি না। তো খুব জানতে ইচ্ছে করে যে যে মেয়েরা কাজ করেন ওখানে, মেয়ে না বলে আমি কর্মীই বলবো, যে সমস্ত কর্মীরা ওখানে যৌন পেশায় নিযুক্ত রয়েছেন, তারা তো বিভিন্ন এলাকা থেকে আসেন, বিভিন্ন এলাকা থেকে আসেন। তো 25 বছর আগে যখন আপনি প্রথম গিয়ে ঢুকলেন, তাদের সঙ্গে কথাবার্তা বললেন, তাদের ঠিক অবস্থাটা কীরকম ছিল? মানে আমি জানতে চাইছি শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত পরিকাঠামোগত বিষয়গুলো কীরকম ছিল? 25 বছর আগে যে মানে আমরা যেভাবে আমাদের জন্মর একটা অধিকার, যে মৌলিক অধিকার নিয়ে যে মানুষ জন্ম হয়, সেই যে না বলার অধিকারটা, সেটা কিন্তু তখন ওদের মধ্যে অতটা ছিল না। কেন, যদিও সংগঠন বিগত 30 বছর কাজ করছে, এই লড়াই চালাচ্ছে, কিন্তু 25 বছর আগেও এতটা শক্তিশালী না বলার জায়গায় কিন্তু সমস্ত মেয়ে আসতে পারেনি, যেই কারণে অনেক অত্যাচারের শিকার হয়েছে। তো সেটা নিয়ে আমাদের লড়াই করতে হয়েছে, আমরা সেটা নিয়ে প্রতিবাদ করেছি, বিভিন্ন লেভেলে অ্যাডভোকেসি করে সবাইকে জানিয়েছি। যে কারণেই কিন্তু এখন সবাই যে না বলে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার ব্যাপারটা করতে পারে। আচ্ছা, একটা সংখ্যা আছে যে সবাই তো বথেলে থাকে না, কিছু মানুষ আছে, কিছু মেয়ে আছে যারা বাইরে থেকে আসে, কাজ করে তারা ফিরে যায়। তাদের সঙ্গে যারা বথেলের সঙ্গে একটা ডিবেট হয় অনেক, যে এদের জন্য আমাদের ক্লায়েন্ট কমে যাচ্ছে, এরা আসাতে আমাদের পয়সা কমে যাচ্ছে, এই যে একটা মনের দূরত্ব বাদে ওদের সঙ্গে তখন দ্বন্দ্ব করার চেষ্টা করে। ওই দ্বন্দ্ব করতে করতে 1-2 করতে করতে দেখা গেল যে ওই ওখানকার যেসব মাথা আছে কিংবা ক্ষমতাশালী মানুষ যারা আছে, তারা এদেরকে অ্যাভয়েড করে, ফেরিয়ালি, এদের জন্য এখানে দ্বন্দ্ববাদ, যে এদের মেয়েদের রোজগার কমে যাচ্ছে। সেখানে যখন দুর্বার প্রতিবাদ করে, সেখানে ওদের কথা না, ফেরিয়ালিদের এরা বেশি মদক দিচ্ছে, তাহলে আমাদের এখানে সংগঠনের সঙ্গে থেকে কী লাভ? তো সেটাও আস্তে আস্তে বোঝানো হয়েছে যে সংগঠনটা মহিলা হিসাবে, যৌনকর্মী হিসাবে সবার সাথেই সাপোর্টের, তার প্রতি যদি কোনো অন্যায় হয় সেটা দেখবে। এমনও হয়েছে কোনো মেয়ে যখন ওই এলাকা থেকে বাইরে বেরিয়ে রাস্তায় উঠছে, তাকে পুলিশ ধরেছে, অ্যারেস্ট করেছে, হেনস্থ হয়েছে, এরকম অনেক ঘটনাই আমাদের ফেস করতে হয়েছে সংগঠনের জায়গা থেকে। তো সেইগুলো, এই অ্যাডভোকেসি এমন একটা পার্ট, সমস্ত লেভেলে কথা বলতে বলতে তাদেরকে বোঝানো গেছে যে এই জায়গাটা একটা মার্কেট, এই মার্কেটে প্রত্যেকটা মানুষই আসতে পারে। এইবার রোজগারের জায়গায় কার কম হবে কার বেশি হবে সেটা বড় কথা নয়, কিন্তু যার পেটের তাগিদা, কাজ মনে করে যে আসবে সে আসতে পারে, এটা নিয়ে কিন্তু রোজগারে কম বেশি এটা ভাবার কোনো জায়গা নেই। সবাইকে যদি মনে হয় নিরাপত্তা দিয়ে কাজের সুযোগ দেওয়া হয়, ঠিকঠাকভাবে সবাই করে খেতে পারবে। তো আস্তে আস্তে সেই জায়গাটা এখন পরিবর্তন হয়েছে, এখন সবাই ওই এলাকায় আসছে, কাজ করছে, চলে যাচ্ছে, নিজস্ব স্বাধীনতা, যেটা আমি একদম, মানে তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে, এবং সেই অধিকারকে স্বীকৃতি দুর্বার দিয়েছে বা আপনারা দিয়েছেন। একদম। আপনার যদি আমি নিজস্ব কোনো অভিজ্ঞতার কথা বলতে জিজ্ঞেস করি, যে আপনার একেবারে এই অবধি যে গোটা জীবনটা, সেখানে একজন মহিলা হিসেবে, একজন নারী হিসেবে অধিকার থেকে বঞ্চনা, বা যেটা আপনার বলি না আমরা হকের জিনিস, আমার পাওয়ার, এটা সেরকম কিছু জিনিস থেকে আপনি বঞ্চিত হয়েছেন, বা ছোটবেলায় দেখা কোনো ঘটনা, এরকম কোনো ঘটনা আমাদের বলতে পারবেন যেটা দেখে আপনার মনে হয়েছিল যে এই পৃথিবীতে, এই আশেপাশের সমাজে মেয়েরা সত্যি খুব বঞ্চিত বলতে গেলে হিসাব মতন দেখুন, আমি আমার অধিকারটা লড়াই করে আমি বজায় রেখেছি, কিন্তু আমার ছোটোবেলাটা, আমি যখন আমার মায়ের একটা জায়গা ছিল, মা নিঃস্ব ছিল না, মাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে, আমার মামার বাড়ির ফ্যামিলি
মাকে, মার সম্পত্তি পুরোটা লিখিয়ে নিয়ে মাকে ত্যাগ করে দিয়েছে। তো সেটা কিন্তু মহিলা হিসাবে আমি এবং আমার মা পারিনি সেটা লড়াই করে গিয়ে আদায় করতে, যেই কারণে এখনও আমার মা আমার কাছেই থাকে। মা নিজস্ব কিছু নেই। তো মামা একটাই ছিল, মামা দেখেছিল যে মহিলা হিসাবে এখানে ওরা আসার কোনো জায়গা নেই, আমরা আমাদের সম্পত্তি রয়েছি যেহেতু সেটা আমাদের, ওদের কিছু নয়। আচ্ছা। তো সেই কারণে আর তারা আসা যাওয়া দেখাশোনা কিংবা জায়গাটা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আসেনি। একটা সময় আমাদেরও মনে হয়েছে বারবার ওটাতে গিয়ে সময় নষ্ট করার টাইমটা আর করে লাভ নেই, ছাড়তে হয়েছে সেই জায়গাটা আমরা আর ফিরে পাইনি। তো এইটা যেহেতু আমার মাও একজন মহিলা হিসাবে কিন্তু বঞ্চিত হয়েছে। এবার এটা আমি জানি যদি আমার মায়ের কিছু অ্যাসেট থাকে সেটা আমাদের প্রাপ্য, মা বাবার কিছু না থাকলে প্রাপ্য কিছু নেই। তো মহিলা হিসাবে এমন একটা সুযোগ পাইনি যে কেউ তখন ওই জায়গাটা সাপোর্ট করবে যে এই জায়গাটা তো ওনার, কিন্তু কেন তুমি দেবে না। সবাই তখন ভেবেছে না এদের পেছনে কেউ নেই, আমরা পাড়া প্রতিবেশী একে সাপোর্ট করে যাই। এইভাবে সাপোর্ট করে তারা তাদের পাওনাটা নিয়ে নিয়েছে, আমরা বঞ্চিত হয়েছি, এরকম ঘটনা আছে। আর এমনি আমার ফ্যামিলির মধ্যে আমার জীবনে আমাকে না পাওয়ার কোনো অধিকার থেকে বঞ্চিত হয়েছে এমন কোনো ব্যাপার নেই। আমি আমার ফ্যামিলিতে সবটাই পেয়েছি। তবে একটাই ছিল যে এই জায়গায় কাজে আসার ফলে যে বাধা দিনটা ছিল সেটাও আমি জয় করতে পেরেছি। কেন এইটা এখনের সময় আমার কাছে আর কোনো বাধা নেই। আচ্ছা। সবাই মোটামুটি জানে আমি এখানে আসি, কাজ করি, যাই, ফ্যামিলি সবাই কেউ এসে দেখেও যাচ্ছে, এটা নিয়ে আমার কোনো আর বাধা নেই। অর্থাৎ শুরু সেসব দিনে যারা পেছনে কথা বলতো, সামনে এসে বলতো না, সেই ব্যাপারগুলো এখন আর নেই। না, সেটা কেটে গেছে। আচ্ছা। সোনাগাছিতে যে পরিবেশ, সেখানে 25 বছর কাজ করলেন এবং সেখানে এমন কোনো ঘটনা ঘটেছে নিশ্চয়ই যেটা আপনি জানেন যে যেখানে খুব হ্যারাসমেন্টের শিকার হয়েছে মহিলারা, কিংবা যেটাকে আমি বলতে পারি একটা প্রতিকূলতা, সেরকম কিছু অভিজ্ঞতা আপনার হয়েছে? হ্যারেস বলতে গেলে বহু সমস্যায় আমাদের ফেস করতে হয়েছে। আমি যে বলছিলাম যে বাইরে থেকে কিছু মানুষ এসে কাজ করে ফিরে যায় সংসারে, কাজ করে নিয়ে সংসার পরিবার চালায়, দিনের দিন গিয়ে চাল ডাল কেনে, এরকম বেশ কিছু মহিলা। একদিন একটা মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে থাকা এমন মারলো তাকে। আচ্ছা। তাকে নিয়ে আমাদের হসপিটাল যেতে হয়েছে। কেন মারলো? দাঁড়িয়েছিল রাস্তায়, কেন দাঁড়িয়েছিল মানে তখনের সময় এত তাদের। তাও কতদিন আগের কথা? এটা 2004-05 থেকে। আচ্ছা। তো তখন ওকে যখন নিয়ে আমরা আরজিকর হসপিটাল গিয়ে আমরা তখন এমসি করিয়ে থানায় কমপ্লেন করার পরে সেটা অ্যাকশান হয়। তারপরে তাকে সুস্থ করে অ্যাম্বুলেন্স করে তাকে বাড়ি পৌঁছানো হয়। সাউথের দিকেই বাড়ি ছিল তার। 2-3 দিন পরে সে আবার কাজে জয়েন করে। তখন সে নিজেই বলে, দিদি আমি একা হলে হয়তো আজকে মরে যেতাম, সংগঠন পাশে দাঁড়ালো বলে আমি হয়তো বেঁচে গেলাম। তো তারপর থেকে আস্তে আস্তে যে শোষণগুলো মেয়েদের প্রতি, এমনিও মানে যে কোনো সমস্যা যখন হয় তখন থানাতে গিয়ে কমপ্লেন করলে সেটা থানার সঙ্গে সঙ্গে অ্যাকশনটা নিতে শুরু করলো। আচ্ছা। কেন তার পাশাপাশি এলাকার যে কাউন্সিলর, এমএলএ, তারা তখন কিন্তু প্রতিবাদ করার ব্যাপারটা বুঝতে পারলো যে একটা মেয়ের উপরে অন্যায় হলে সেটা প্রতিবাদ করতেই হবে। সে যে কাজই করুক না কেন, কিন্তু মহিলা তার সঙ্গে অত্যাচার হয়েছে, তাকে প্রতিবাদ করতেই হবে। তো এরকম অনেকগুলো ঘটনাই আছে যে তারা সাপোর্ট করেছে, অবশ্যই এখনও করে, সঙ্গে সঙ্গে প্রশাসন সেটা অ্যাকশনও নেয়। এই 25 বছরের মধ্যে এরকম অনেকগুলো ঘটনা আমি দেখেছি। তো সেই জায়গা থেকে এখনও বলবো, এখন তো আরও বেশি শক্তিশালী। কেন এই পেশাটার জন্য একটা সুপ্রিম কোর্টও কিন্তু সাপোর্ট করছে। আচ্ছা। যে এই পেশায় যারা এসে যাচ্ছে স্বেচ্ছায়, মহিলার 18 বছরের পর যদি সে মনে করে যে এই পেশাটাই আমি করব, নিজের ইচ্ছায় যদি সে আসে, তাহলে তাকে কেউ বাধা দিতে পারে না। তার উপরে কোনো রকম অন্যায় হলে সঙ্গে সঙ্গে সেটা প্রোটেস্ট করতেই হবে। সোনাগাছি তো একটা বড় এলাকা, বর্তমানে মোট কত সংখ্যক যৌনকর্মী ওখানে পেশায় নিযুক্ত রয়েছেন, মানে এরকম পরিসংখ্যান নিশ্চয়ই আছে? আমাদের যেহেতু টিআই প্রজেক্ট চলে স্বাস্থ্য ভবনের আন্ডারে, তো সব শুদ্ধ মিলে আমরা 12,000 পপুলেশন ওখানে আছে। বাইরের থেকে আছে 1,300 মতন আসে, আপ ডাউন করে, আর বাদ বাকিটা থাকে। আচ্ছা, 12,000 যে যারা ওখানে রেসিডেন্সিয়াল, যারা ওখানে আছেন দীর্ঘদিন ধরে থাকেন, তারা কোন কোন রাজ্য থেকে আসেন? তো বিভিন্ন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সব জায়গা থেকেই কিন্তু আসে, সুন্দরবন। তো সব জায়গার মহিলাই যেহেতু ওখানে আছে, তো সেই জন্য আমাদেরও সেটা কথা যে সমস্ত স্তরে, সমস্ত রাজ্যতে
এই সেক্স ওয়ার্কার সংগঠনটা কিন্তু ছড়ানো এবং বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে, যেই কারণে সংগঠন এখনও পর্যন্ত 55টি বথেলে কাজ করে। আচ্ছা, এবার যেখানে যেখানে বথেল আছে সেখানে সেখানে সংগঠন কিন্তু সেখানে তাদের অধিকারের কথা, লাইভলিহুডের কথা, তার জনগোষ্ঠী সন্তানদের শিক্ষার অধিকারের কথা, খাদ্য বস্ত্র বাসস্থান তো শিক্ষা, এগুলো তো অধিকার, কিন্তু সেটা কিছু কারণেই বঞ্চিত হয়। এই পেশাটাকে কেন্দ্র করে তাকে বঞ্চিত করে রাখা হয়, এটা ভাষাতেই বলে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী। আমরা একটা জিনিস যেটা বুঝতে পেরেছি, কোনো মানুষ কিন্তু প্রান্তিক হয় না, প্রান্তিক করে রাখা হয়। ঠিক এইটা যেরকম একটা জনগোষ্ঠী, আমি এর সঙ্গে আর একটা আমাদের কাজ করতে গিয়ে যেটা বোঝা গেছে, আমাদের পুরুলিয়াতে একটা শ্রেণীকে নিয়ে আমরা কাজ করি, নাসনি সম্প্রদায়। এই যে নাসনির যে পেশাটা হাজার হাজার বছর ধরে কিন্তু পেশাটা চলছে, যদিও এখন সামাজিক প্রথায় ডিস্কোর কালচার এসে গেছে, কিন্তু আগের সামাজিক কালচারে কিন্তু ওইটা খুব কালচার ছিল, ছৌ নাচনি এইসবগুলো। তো সেইটা যেটা এই পেশাটা একদম মানে সেক্স ওয়ার্কারদের মতনই একটা অধিকার বঞ্চিত হওয়া পেশা। সেখানে মহিলারা যখন এই নাচ গানের সঙ্গে যুক্ত থাকে, তাদের একজন করে মানে ভালোবাসা রসিক থাকে। তো সারা জনম যেটা হয়, সে যে রোজগার করে, যে কাজ করে, সেই কাজের পয়সাটা কিন্তু তার সে ফ্যামিলি খায়। মানে এই নাচনির আর কেউ নেই, খাচ্ছে কে, যে তার ভালোবাসার যে ফ্যামিলি থাকছে সে খাচ্ছে, তার পরিবার খাচ্ছে। তো এইভাবে তার মনে একটা বাসা বাঁধে যে না, আমাকে তো শেষকালে এরাই দেখবে, সেই আশা করে তার ফ্যামিলির সঙ্গে যোগদাল দিয়ে চলতে থাকে। কিন্তু তার যখন শেষ সময় হয়, সে যখন মারা যায়, সমাজের কাছে এত বঞ্চিত, তাকে সৎ কাজ করার অধিকারও তার কেউ ছিল না, পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ভাগাড়ে ফেলে দেওয়া হয়। তো এইটা যখন দুর্বারের পক্ষ থেকে ওখানে যাওয়া হয়, অনেকগুলো ঘটনা মহিলার পাওয়া যায়, অনেকগুলো মহিলার ঘটনা, তখন আমাদের মনে হলো যে সত্যি একটা মানুষ তো, সে পেশাটা তার শিল্প, এটাকে স্বীকৃত না দেওয়ার কারণে আজকে সে মরে গেলে তার দেহটা কাকপক্ষী শিয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে। এটা কি এই জন্ম হয়ে কে সে জন্মেছিল এই অধিকারটা নিয়ে? সেই লড়াইটা যখন সরকারের কাছে আমাদের এই দাবিটা, যে মহিলা হিসেবে জন্ম হলো, তার অধিকার তো অনেক কিছু ছিল, এই পেশাটাকে কেন্দ্র করে কেন তার এই অবস্থা? তো সেটা সত্যি কথা, ওদেরকে যখন বলে না আলোর পথ দেখানোর কিছু মানুষের প্রয়োজন হয়, তো ওদের পাশে তখন সংগঠন যখন দাঁড়ায়, তখনই কিন্তু আস্তে আস্তে সরকারের দরজায় যাওয়া হলো ওদেরকে নিয়ে। তো সত্যি সরকার সেটাকে শিল্প বলে স্বীকৃতি দিয়েছে, যেই কারণে এখন সেই শিল্পদেরকে শিল্প ভাতা দেয় সরকার, শিল্প ভাতা দেওয়া হয়, শিল্প ভাতা, শিল্প প্রতিষ্ঠা করে দিয়েছে। সেই নাচনির শিল্পটা এখন সরকারের কাছে এবং সমাজের কাছে চিহ্নিত স্বীকৃত পেশা, যে শিল্প ভাতা হিসাবে তারা পায়। এখন কিন্তু তার মরে গেলে তার সৎ কাজের জায়গা, সৎ কাজ কীভাবে করবে তার ব্যবস্থা, সেটা সব হয়। তো সেইটাই আমাদের বলা, যে কোনো মহিলা কোনো পেশাকে কেন্দ্র করে তার অধিকারটা বঞ্চিত করে রাখাটা কিন্তু সমাজের কিছু মানুষই রাখে। তো সেই সমাজটাকে পাল্টানোর জন্যই কিছু মানুষকে আবার এগিয়েও আসতে হয়। তো তারই পাঠ হয়েছে আমাদের এই জনগোষ্ঠী লড়াই দুর্বার মহিলা সমন্বয় কমিটি। যদিও আমাদের মধ্যে আজ স্যার নেই, স্যার পথ দেখিয়ে গেছে বারবার করে, যে এই পথে হাঁটলে নিজের অধিকার একদিন না একদিন হলে পাওয়া যেতে পারে। এই 30 বছরে এখন এই জনগোষ্ঠী অনেক অধিকার পেয়েছে, অনেক জায়গায় কথা বলার জায়গা পেয়েছে, লাইভলিহুড, সামাজিক সুরক্ষা থেকে আরম্ভ করে নাগরিক অধিকার থেকে আরম্ভ করে অনেক কিছু পাচ্ছে। কিন্তু একটা সময় এই যৌনকর্মী শব্দটা বললেই দূরে সরে দাঁড়িয়েছে। তো সেই যে সামাজিক পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু 30 বছরে কিছুটা কাটানো গেছে। এখনও যেটা লড়াই সংগঠনের এখনও চালাতে হচ্ছে, সরকারের কাছে একটাই দাবি আছে আমাদের, যে এইটাকে কাজ হিসাবে কাজের শ্রম তালিকায় নথিভুক্ত করা, যেটার জন্য এখন বহু মহিলা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে বলতে হচ্ছে অন্য কাজ। এই যে লুকোচুরি ব্যাপারটা, যদি জানতে পারে গ্রামের লোক এই কাজের সঙ্গে যুক্ত, তাকে গ্রাম ছাড়া করা, তার ফ্যামিলির উপরে অত্যাচার করা, বহু ঘটনা চলতে থাকে। তো সেইটা যদি সমাজ এবং সরকার স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু সেই মহিলা এবং সেই পরিবারের উপরে এই অশান্তিগুলো হবে না। আমি থামাচ্ছি আপনাকে, যে আপনি বললেন যে আপনারা যে লড়াইটা এখন মূলত করছেন, যে যৌন পেশাকে
এক শ্রম তালিকার অন্তর্ভুক্ত করা সরকারের কাছে, এটাই আপনাদের দাবি। এবং আপনাদের মনে হয় যে এটা যদি অন্তর্ভুক্ত হয় এবং যৌন পেশাকে যদি পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে কি সত্যি গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন যে কুৎসিত ইঙ্গিত করে বা অন্যরকম ধারণা পোষণ করে সেটা বন্ধ হয়ে যাবে? হয়তো একসাথে সবটা হবে না, কিন্তু আমরা মনে করতে পারি যে কাজগুলো সমাজে এখনও সরকারের কাজের তালিকায় আছে, কিছু কাজ আমার নাম বলতেই হচ্ছে, কাজ কখনো ছোট বড় হয় না, কাজ কাজ। তো সেই কাজগুলো যেহেতু সরকারি তালিকায় আছে বলে তাকে কিন্তু বলতে পারে না যে এটা ছোট কাজ। জমাদারের যে কাজগুলো, সুইপারের যে কাজগুলো, সেটা কিন্তু স্বীকৃত কাজ, তাকে কিন্তু কেউ বলতে পারে না। তাহলে সেখানে এই কাজটা যদি কাজের তালিকায় থাকে, তাহলে হয়তো সমাজটা আস্তে আস্তে পরিবর্তন হতে পারে। যে চাপ এখন কিছু জায়গা এখনও আছে, এই পেশাটাকে যখনই বলা হচ্ছে, সব জায়গার প্রশাসন কিন্তু নড়ে চড়ে দেখছে না যে ঠিক আছে ওদের প্রতি এই অত্যাচার হচ্ছে, দেখতে হবে। কেন দেখছে না? কিছু জায়গার প্রশাসন এখনও তাকেও বুঝতে এখনও সময় লাগছে যে সত্যি আমি এদেরকে সাপোর্ট করলে সমাজের লোক পুরো আমার উপরে হামলা করবে না তো। একদমই। তাহলে সমাজটা সব জায়গায় পরিবর্তন হয়নি তো। তাহলে সমাজ যদি সেইভাবে পরিবর্তন হয়, এই সমাজই কিন্তু একটা সময় বলবে না ঠিক আছে এই কাজ করছে, করে খাচ্ছে, ওর জায়গায় ওর মার্কেট আছে, সেই মার্কেটে আমার পাড়ায় তো কিছু করেনি, তাহলে ওকে বলে তো ডিস্টার্ব করে ওকে অত্যাচার করার কোনো দরকার নেই। যেমন আজকে বারবারই আমি বলছি, সুপ্রিম কোর্ট একটা আশ্বাস দিয়েছে বলে এখন কিন্তু প্রশাসন সত্যি এটাকে নজর দিয়ে দেখছে। তাদের একটা হাতিয়ার যে না, সুপ্রিম কোর্ট আইন করে দিয়েছে, ওদেরকে সাপোর্ট আমাকে করতেই হবে, ওদের প্রোটেকশন দিতেই হবে। তাহলে এই রকম যদি কাজের তালিকায় কাজ হিসাবে ওঠে, তাহলে কিন্তু এইটা সমাজ আস্তে আস্তে মেনে নিতে বাধ্য হবে। এটা তো খুব সত্যি কথা। 25 বছর আগের যে মহিলাদের যে অবস্থা, তাদের শিশুদের যে অবস্থা, আজকে 2025-এ তাদের অবস্থা একটু ভালো? একদম ভালো বলতে গেলে একটা সময় গেছে এই সেক্স ওয়ার্কারের সংগঠনটা স্কুলে ভর্তি হতে পারেনি। স্কুলে যেতে গেলে লুকিয়ে চুরিয়ে যেতে হয়েছে, তার জন্য অনেক বাচ্চা ওরা পড়তে পড়তে ড্রপ আউট হয়ে গেছে, আর যাচ্ছে না, কেন ওদেরকে নিয়ে হাস্যকর একটা ব্যাপার ছিল। তো সেখান থেকে একটা সময় লড়াই ছিল, মা যে পেশাই করুক সন্তান শিক্ষা পাওয়া তার অধিকার, তাকে কিন্তু শিক্ষা পেতেই হবে। স্কুলে গেলে পরিচয় দিতে হবে বাবা কে আছে। তা সেক্স ওয়ার্কার তো বাবা বলে কেউ নেই, তার স্বামীর কোনো গ্রান্টার নেই, কিন্তু কোনো মেয়ে কি মা হবে না? সে মেয়ে মা হলো, কিন্তু তার বাচ্চা কিন্তু মায়ের পরিচয়, মার পেশার পরিচয় হয়েছে। আগের সরকারও আমাদের সেটা মায়ের পেশার পরিচয় স্কুলে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়ে গেছে, হচ্ছে এখন কোনো অসুবিধা নেই। এবং যৌনকর্মী সন্তান বলে পরিচয় দিচ্ছে আমাদের সন্তানরা, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা দরকার এখনো পর্যন্ত, যে উচ্চ শ্রেণী জায়গায় গেলে চাকরি বাকরি যদি সুযোগ সুবিধা হয়, তার গ্রান্টার কেউ হতে চায় না। মা যেহেতু এলাকায় থাকে, তার গ্রান্টার কেউ ঠিক আছে, ঠিক ঠিক এরকম একটা দ্বন্দ্বর মধ্যে থেকেই যায়। কিন্তু চলছে লড়াই, আমাদের যৌনকর্মী সন্তানদেরও আন্দোলন চলছে। যৌনকর্মী সন্তানদের আমরা পদাধিক, তারা তাদের অধিকারের জন্য লড়াই করছে। এই সংগঠনের পাশাপাশি তাদের সংগঠনটাও চলছে। আপনাকে আমি জিজ্ঞেস করব, 25 বছর তো কেটে গেল, আপনার 25 বছর আপনি এই সংগঠনের সঙ্গে জড়িয়ে কাজ করলেন, কেন করলেন? মানে এই 25 বছর তো আপনি আরো অন্য সংগঠনেও কাজ করতে পারতেন, ছেড়ে গেলেন না কেন? ছেড়ে গেলাম না এই কারণে, যেহেতু এখান থেকে মনে হয়েছে মানুষের অধিকারের কথা যদি বলা যায়, ঠিকঠাক এখান থেকেই আন্দোলনটা করা যায়। আমি আবারও ঘুরে আমাদের স্যারের কাছে আসি। স্যার যদি আমাদের মধ্যে নেই আজকে, ডক্টর সরজিৎ জানা, উনি কিন্তু প্রথম এই যৌনকর্মী জনগোষ্ঠীকে মুখ খোলার কথা দেখিয়েছে। মানে নিজের কথা নিজে বলার অধিকারটা, কথাই বলতো যে মা বাচ্চা না কাঁদে মা দুধ দেয় না। সত্যি মানুষ যদি নিজেরটা নিজে না চায়, কেউ দেবে না। ওনার এই বার্তাটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কানে বাজে। উনি যেভাবে আমাদের পথ দেখিয়েছে যে এইভাবে যদি চলতে পারো তাহলেই তুমি নিজের অধিকার পাবে, সে এখানে থাকো আর যেখানেই যাও। তো সেখান থেকে মনে হয়েছিল যে এইখানে একটা লড়াই করার বিরাট জায়গা, কেন অধিকারটা একমাত্র এখানেই ঠিকঠাক। অন্য কোথাও গেলে হয়তো হ্যাঁ কিছুক্ষণ বললাম, কেন ওই অন্য লেভেলের কাজ করা আর এই লেভেলের কাজ করাটা আকাশ পাতাল ডিফারেন্স। তো সেই জন্য আমার মনে হচ্ছে না, এখানেও যে সমস্যা অত্যাচার, অন্য জায়গাতে গেলেও মহিলা হিসেবে সেই সমস্যা অত্যাচার, তাহলে আমি এখান থেকে কেন বেরোবো? আমি এখান থেকে আমার নিজের অধিকারের কথাটা বলতে শিখবো এবং অন্যকেও সহযোগিতা করব। এটাই আমার চ্যালেঞ্জের মধ্যে ছিল। তো এই পর্যায়ে এসে নিজেকে কতটা সফল মনে হয়?
আজকের জায়গায় দাঁড়িয়ে সত্যি আমি খুব গর্বিত যে একজন মহিলা হিসাবে যেভাবে আন্দোলন করে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি, এটা যদি সত্যি আমি ঘরে বসে থাকতাম এটা আমি করতে পারতাম না। এবং সংগ্রামী কি জিনিস সেটাই একটা সময় আমার জানার বাইরে ছিল। আমি সত্যি কথা বলছি, সংগ্রাম কি জিনিস আমি আমার সন্তানের মধ্যে সেটাকে ছড়িয়ে দেই। সামাজিক ব্যবস্থা এমন, চুপ করে থাকলে সে মাটির তলায় পড়ে যেতে হবে। ঠিক। তো যে কোনো জায়গাতে থাকতে গেলে যে কোনোভাবেই নিজেকে সংগ্রাম করে বাঁচতে হয়। এই দুনিয়া, এই সংগ্রাম, এখান থেকেই সংগ্রাম করে আমি আমার নিজেকে যেমন তৈরি করেছি আমার সন্তানকেও তৈরি করি সেইভাবে। তো মানে আজকে আমাদের এই পডকাস্ট, এই গল্প কথা আলাপ আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমরা এতক্ষণ শুনলাম রমাদির কথা, দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা, শুরু থেকে শেষ অবধি সাংগঠনিক কাজকর্ম, তার প্রতিকূলতা, লড়াই, প্রতিরোধ, প্রতিবাদ, অনেক কিছু। অনুষ্ঠানটি শেষ করার আগে আমাদের কথা আলোচনা, আজকের এপিসোড শেষ করার আগে আমি জানতে চাই রমাদির কাছ থেকে যে আপনি শেষে কোনো রকম মেসেজ বা বার্তা কিছু রাখতে চান সর্বোপরি মহিলাদের প্রতি, যারা একটু প্রত্যন্ত অঞ্চলে লড়াই করছেন এখনও, তাদের প্রতি? আমি শুধু মহিলা বলে না, যেহেতু আন্দোলনটার সঙ্গে অনেক দিন আমি নেটওয়ার্কিং তরফ থেকে যুক্ত, তো মহিলাদের মধ্যে অনেক শ্রেণীর মহিলার মধ্যে আমরা পৌঁছেছি, তারা সাপোর্ট করছে। কিন্তু আমার এই বার্তা সবার কাছে, শুধু মহিলা বলে না, সামাজিক মানুষের কাছে এই বার্তা আমি দিতে চাই যে কোনো কাজকে বেছে নিয়ে কোনো মানুষকে বঞ্চিত না করা। কাজটা কাজ, মানুষের সম্মানটা সম্মান, কিন্তু কাজটার ভালো মন্দ বিচার করতে গেলে অনেক কঠিন ব্যাপার। তাহলে তার পরিবারের যে দায়িত্ব সেটা কেউ আজ পর্যন্ত নিতে পারবে না। যেই কারণেই কিন্তু কাজটাকে কাজ হিসাবে স্বীকৃতি সবার কাছে দাবি, যাতে ভবিষ্যতে এটা যদি কোনো দ্বন্দ্ব মনে হয় আসুক সামনাসামনি এসে আলোচনায় আমাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করলে হয়তো তার ধারণা পাল্টাবে। কেন আমাদের এলাকার নাম শুনলে অনেকে এখনও মুখটা একটু ঘুরিয়ে তাকায়, কিন্তু সামাজিক যারা এসে গেছে এখনও পর্যন্ত, যারা আসছে এখনও পর্যন্ত, বহু ইন্টার্ন থেকে আরম্ভ করে ওই সোনাগাছি অফিস ভিজিট করে, ইন্টার্নশিপ করে, শিখতে আসে, তাদের কাছ থেকে আমাদের গল্প শোনা যে আমরা বাইরে থেকে অনেক কিছু শুনতাম কিন্তু চোখে দেখে মনে করলাম যে না, পুরোটাই আলাদা। এটাই আমি বলছি। তো রাজ্যের, অন্য রাজ্যের, নিজের রাজ্যের অনেক জায়গার এখন স্টুডেন্ট গ্রুপ যারা আছে ইউথ, তারা নিজেরা আসছে ইন্টার্নশিপ করতে, তারা শিখতে, তারা কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে পাঠাচ্ছে যে ওখান থেকে তোমরা শিখে এসো। 1 মাসের 15 দিনে 7 দিনে যে কোর্স তারা করছে, তাদের বার্তা তারা দিয়ে যাচ্ছে যে আমাদের ধারণা, আমরা ছোট থেকে যেটা শুনেছি আমার পরিবারের কাছ থেকে, আমরা কিন্তু চোখে দেখলাম অন্য। তবে আমাদের তরফ থেকে আমরা বার্তা পৌঁছাবো সবার কাছে, যাতে এটাকে কাজ হিসাবে মেনে নিয়ে সবাই পাশে দাঁড়িয়ে লড়াই করা। একদম একদম। রমাদি আজকে যা বললেন তার মূল কথা এটাই যে কিছু অধিকার প্রাপ্তির লড়াইয়ে সাফল্য অবশ্যই এসছে, কিন্তু পথ অনেকটা বাকি, অনেক দূর যেতে হবে এখনও। সব কথার শেষ কথা হচ্ছে মানুষ যে কাজ করে, যে কাজই হোক, যে পেশাই হোক, তার প্রাপ্য সম্মানটা দেওয়া, তার প্রাপ্য স্বীকৃতি এটা দেওয়া। আজকে সোনাগাছি কেন, পৃথিবীর যে কোনো ব্রথেলে যারা যৌনকর্মী হিসেবে নিযুক্ত, তাদের শ্রমিক হিসেবে, কর্মী হিসেবে তাদের একটা সার্টিফিকেশন, স্বীকৃতি, সম্মান প্রয়োজন। এটা তাদের অধিকারের লড়াই। এই লড়াইটা দুর্বার করছে, এই লড়াইটা রমাদিও করছেন। আজকের অন্য আঙিনার গল্প, এই গল্পে উঠে এলো একটা একেবারে অন্যরকম পৃথিবীর কথা, অন্যরকম জগৎ, অন্যরকম পরিবেশের কথা, যে পরিবেশটাকে আমরা নাগরিকরা, তথাকথিত যারা একটু উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মানুষ, তারা একটু দূরে সরিয়ে রাখতে পছন্দ করি, কাছে ঘেঁষি না, একটু বাদ দিয়ে রাখি আমাদের তালিকা থেকে। সেই মানুষগুলোর কথা উঠে এলো যারা ভীষণ রকমভাবে আমাদেরই মতো, আমাদের সমাজেরই একটা অংশ। রমাদির সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, এবং আমি এই আশাটা রাখি যে একদিন আপনাদের এই লড়াই, যে লড়াইটা এখনও চলছে, সেটা
একদিন সফল হবে, সেটা হয়তো সময় সাপেক্ষ, কিন্তু সেই সময়টা আসবে এবং আমরা সবাই খুব ভালো থাকবো। এটাই দিনের শেষ কথা, মোদ্দা কথা এটাই। আমরা সবাই সম্মানে থাকবো, ভালোবাসায় থাকবো, একসাথে থাকবো। এখানেই আজকের পর্ব আমরা শেষ করছি। আমরা ফিরে আসবো আবার পরবর্তী পর্বে, আবার অন্য একটা গল্প নিয়ে। আপনারা যারা নিয়মিত দেখছেন তারা জানেন, তারা হয়তো বুঝতেও পারছেন যে আমরা যে গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরছি সেগুলো একেবারেই মাঠের গল্প, একেবারেই অন্য আঙিনার গল্প। সেই গল্পে কোনো রকম রাজনীতি নেই, সেই গল্পে কোনো রকম সেলিব্রিটি নেই, কোনো কেচ্ছা নেই, স্ক্যান্ডেল নেই, মশলা নেই। সেই গল্পে আছে একেবারে মাটির গন্ধ, আমাদের ভীষণ কাছে ঘটে যাওয়া নিরন্তর কিছু ঘটনার গল্প, যে ঘটনাগুলো আমরা জানি কিন্তু তবু মুখ ফিরিয়ে থাকি, আবার কেউ কেউ সোচ্চার হই। আমরা তাদের নিয়েই বসি, তাদের নিয়েই গল্প করি, যারা সোচ্চার হন, যারা লড়াই করেন, যারা আমাদের একটা উপলব্ধির জগতে পৌঁছে দেন। এবং এই পর্বটি আপনাদের ভালো লাগবে। আপনাদের অনুরোধ করব যে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের গল্প, কথা, উপস্থাপনা, তাহলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকবেন। ফোরাম অফ ভলেন্টারি অর্গানাইজেশনসের তরফ থেকে আপনাদের শুভেচ্ছা। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।